আচ্ছা, আজকে দেখো ম্যাট্রিক্স নির্ণায়কের আমরা লেকচার 2 দেখব। গতদিন আমরা লেকচার 1 দেখেছিলাম, আমরা প্রকারভেদ দেখেছিলাম 8টা। তো আজকে আমি 9 নম্বর থেকে শুরু করব, তবে তার আগে গতদিনের কিছু আর কি টার্ম আমি আজকে একটু বুঝাই দিচ্ছি। যেমন গতদিন আমরা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সগুলো দেখে আসছিলাম। তো শুধু যে মনে করো একটা যদি আমি স্কেলার ম্যাট্রিক্স বলি, স্কেলার ম্যাট্রিক্সে আমি কয়েকটা শর্ত দেখে আসছিলাম। স্কেলার ম্যাট্রিক্স, এখানে কি কি শর্ত দেখে আসছিলাম? শর্ত দেখে আসছিলাম যে একে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, একে কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে, আবার বলেছিলাম প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান হবে। দেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে এটা স্কেলার ম্যাট্রিক্স কি না। তো আমি যদি এই শর্তগুলো বলে দিয়ে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে ওই এক্সাম্পলগুলো এই শর্ততে মিলাই মিলাই তো অনেকে বলে বলে দিতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কিন্তু এমসিকিউতে সরাসরি ওটা থাকে না। থাকে কিভাবে? তো একটা জিনিস দেখো যে আমার একটা ম্যাট্রিক্সকে এইভাবে লেখা হয় যে এ আই জে ইজ ইকুয়াল টু A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এটা যদিও তোমাদের আগে একবার বর্ণনা করা হয়ে গেছে। তো আমি কি বলে আসছিলাম যে এ আই কে বলতেছি হচ্ছে সারির নাম্বার, আর যে বলতেছিলাম যে হচ্ছে তোমার কলাম নাম্বার। তাহলে দেখো 1 1 বলতে প্রথম সারির প্রথম কলাম, 1 2 1 3 তাহলে প্রথম সারির এগুলো তৃতীয় কলাম, এইভাবে চলতে চলতে প্রত্যেকটা ম্যাট্রিক্সের অর্থাৎ ভুক্তির নাম্বারিং গুলো এভাবে হয়। এখন চিন্তা করো যদি একটা ম্যাট্রিক্স এইভাবে বলে, লেখাটা যদি এরকম ভাবে থাকে, দেখো দেখি বুঝতে পারো কিনা, যে এ আই জে ইজ ইকুয়াল টু, এখানে বলা আছে মনে করো সাপোজ 2, বা 2 না দিয়ে আমি মনে করো একটা সিম্বল দিয়ে বললাম, মনে করো এ। তো এ কখন হবে আমি শর্তটা বলে দিচ্ছি, যখন i ইজ ইকুয়াল টু জে। আর বলে দিলাম 0, 0 কখন হবে যখন i ইজ নট জে। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, তো এটা কি টাইপের ম্যাট্রিক্স বলো? তো তোমরা কি কখনো মানে এরকম দেখে আসছো যে এরকম টাইপের ম্যাট্রিক্স হয়? আসলেই হয়। কিভাবে দেখো, এ আই জে ইজ ইকুয়াল টু বললাম এ, তাহলে এ কখন হবে বলা আছে যখন আই ইজ ইকুয়াল টু জে। তাহলে আই আর জে সমান বলতে কি বুঝাচ্ছে তোমার, যে সারির নাম্বার আর কলামের নাম্বার সমান। তাহলে তুমি দেখো দেখি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি আর কলাম কোথায় কোথায় সমান? এই যে 1 1 সারি কলাম সমান, 2 2 3 3। তাহলে এই যে কর্ণ বরাবর এগুলো তো তোমার কি সারি আর কলামগুলো সমান হয়ে যাচ্ছে না? তাহলে এই পজিশনগুলোতে বসাবো আমি হচ্ছে এ, আর বাকি পজিশনগুলো অর্থাৎ বাকি পজিশনগুলোকে আই আর যে সমান, দেখো দেখি এখানে 2 আর এটা হচ্ছে 1, কখনো সমান না, এটা তো 1 2, তাহলে এগুলোর ক্ষেত্রে তো সমান না। তাহলে এগুলোতে বসাবো কত? 0। এখন আমি যদি তোমাকে বলে দিই যে এটা যদি তোমার 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স হয়, তাহলে তুমি এখন ম্যাট্রিক্সটা বের করতে পারবে না? যে ধরো এই ম্যাট্রিক্সটা তাহলে এরকম হবে। এটা যেহেতু 3/3 বলে দিয়েছি, তাহলে কর্ণ বরাবর প্রধান কর্ণ বরাবর বসবে তোমার হচ্ছে এ, আর বাকি ভুক্তিগুলো সবগুলো কত? 0। তাহলে দেখো দেখি বাকি ভুক্তিগুলো 0। ওকে, তাহলে এটা কি টাইপের ম্যাট্রিক্স হচ্ছে? এটা একটা স্কেলার ম্যাট্রিক্স না? কারণ দেখো প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান, আর বাকি ভুক্তিগুলো কি হবে? 0 হবে। এখন এর মান তুমি 2 বসাতে পারো, 3 বসাতে পারো, 4 বসাতে পারো, 5 বসাতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাট্রিক্সগুলোকে দেন আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতেছিলাম। অর্থাৎ এইটা দেওয়া থাকতো আমি চিন্তাম এখান থেকে এটা স্কেলার কি না, বাট এখন থেকে দেওয়া থাকবে তোমার এইটা, যে এইটা কি টাইপের ম্যাট্রিক্স, তাহলে তুমি এটা কি বলবা? এটা হবে একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। তো শুধু স্কেলার ম্যাট্রিক্স হবে তাও কিন্তু না, এটাকে কি আমি বর্গ ম্যাট্রিক্স বলতে পারি না? অবশ্যই বলতে পারি, আমি এখানে তো বলে দেওয়া আছে 3/3 অর্ডার। আবার এটাকে আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি না, কারণ বলা আছে কর্ণ বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো কি হবে? 0 হবে। তাহলে এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। বাট এটাকে অভেদক ম্যাট্রিক্স বলতে পারবো না। কেন? চিন্তা করো, এর মান তোমার কত সেটা তোমার বলা নাই। তাহলে এর মান যদি স্পেসিফিক 1 হয় তাহলে হয় কি অভেদক। তাহলে তোমার এখানে আমি যদি অভেদক ম্যাট্রিক্স বলি, গতদিন তো আমরা অভেদক ম্যাট্রিক্সও শিখে আসছিলাম, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স। তাহলে অভেদক ম্যাট্রিক্স বলতে গেলে আমাকে কি করা লাগবে? জাস্ট এই জায়গাতে চেঞ্জ করে দেওয়া লাগবে, এর জায়গাতে বসাই দিলাম কত? স্পেসিফিকলি 1। তাহলে দেখো এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো হয়ে গেল কত? 1 1 1। তাহলে এটা কি? এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই হয়ে গেল না? তাহলে তোমার এটা তখন বলে দিবে যে এই ম্যাট্রিক্সটা কি টাইপের ম্যাট্রিক্স হবে, তখন তুমি বলবা যে এটা একটা অভেদক ম্যাট্রিক্স।
ক্লিয়ার? অর্থাৎ এক্সামে তোমাদের সবসময় যে এইভাবেই দিবে তা না, তোমার এরকম একটা ফাংশন আকারে দিয়ে দিতে পারে যে এ আই জে ইজ ইকুয়াল টু এত, যেখানে শর্ত কিছু দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে চিনা লাগবে যে সেটা কি টাইপের ম্যাট্রিক্স। তার জন্য তোমার এই কনসেপ্টটা কিন্তু জরুরি, এটা আগে জানা লাগবে, দেন তারপরে হচ্ছে এই কনসেপ্টটা তুমি ভালো মতো বুঝবা। ঠিক আছে? তো তাহলে আগের লেকচারে আমি এতটুকু আর কি বলতে চাইছিলাম। এবার আজকের লেকচার থেকে আমি নতুন প্রকারভেদগুলো দেখাই। দেখো আজকে 9 নাম্বার, গতদিন হচ্ছে 8 নাম্বার পর্যন্ত দেখে আসছিলাম, আজকে 9 নাম্বার প্রকারভেদটা দেখো। 9 নাম্বার প্রকারভেদে বলতেছে, গতদিন আমরা শূন্য ম্যাট্রিক্স পর্যন্ত পড়ে আসছিলাম, আজকের যে ইয়েটা আসছে আর কি প্রকারভেদটা, এটা আসবে তোমার প্রথমে যদি আমি বলি যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, অর্থাৎ ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ত্রিভুজাকার ইংরেজি কি? ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা নরমালি বুঝতে পারতেছি যে এটা ত্রিভুজ আকৃতির কিছু একটা আসবে আর কি। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে তোমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বা এটার ইংরেজিটা হচ্ছে তোমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো তার আগে বলে রাখি, তোমার ত্রিভুজাকার ম্যাট্রিক্সের প্রথম শর্ত হচ্ছে একে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। একটা শর্ত আছে, প্রধান শর্ত একে বর্গ হওয়া লাগবে। ঠিক আছে? তো ঊর্ধ্ব ত্রিভুজাকার, আরেকটা আছে তোমার নিম্ন ত্রিভুজাকার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে যেটা বোঝাচ্ছে যে তোমার একটা ম্যাট্রিক্স থাকবে, ধরো এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, তো বলা আছে যে প্রধান কর্ণ বাদ দিয়ে, আমি আগে এক্সাম্পলটা দিই, যে ধরো যেহেতু আপার ট্রায়াঙ্গুলার বলতেছি, ধরো এটা 1 2 3 4 5 6, আর এই ভুক্তিগুলো মনে করো 0। তাহলে দেখো দেখি এটা কি তোমার বর্গ ম্যাট্রিক্স হলো? নিশ্চয়ই বর্গ ম্যাট্রিক্স, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এখন আমি যে কথাটা বললাম যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে যে প্রধান কর্ণ থেকে শুরু, প্রধান কর্ণের নিচে যদি প্রত্যেকটা ভুক্তি 0 হয়, তাহলে দেখো দেখি প্রধান কর্ণের নিচে প্রত্যেকটা ভুক্তি 0 হয়ে গেছে না? তো এরকম গুলাকে তুমি বলবা ঊর্ধ্ব ত্রিভুজাকার। তো নামটা দেখে, অর্থাৎ বাংলাটা দেখো, আপার ট্রায়াঙ্গুলার বা ঊর্ধ্ব ত্রিভুজাকার, এই নামটা থেকে তোমাকে কিভাবে বোঝা লাগবে, দেখো আমার এখানে যে ভুক্তিগুলো শূন্যবাদে যে ভুক্তিগুলো আছে, এইগুলাকে যদি তুমি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট করো, তাহলে কানেক্ট করলে একটা কি ত্রিভুজের মতো আকৃতি চলে আসছে না? তাহলে এই যে ত্রিভুজটা আসছে, এই ত্রিভুজটা কি উপরের দিকে আছে না? ঊর্ধ্ব, উপর বা হচ্ছে কি আপার। তাহলে এই যে উপরের দিকে ত্রিভুজটা আছে, সেই কারণে বলতেছি এটা তোমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবারে আরেকটা প্রকারভেদ, এটা হচ্ছে দুইটা আছে, সেটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার বললাম, আর একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বা এটার ইংরেজিটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে এখানেও দেখে বুঝতে পারতেছি লোয়ার মানে কি, তাহলে প্রধান কর্ণের উপরে 0 হওয়া লাগবে, তাহলে নিচের দিকে ত্রিভুজটা আসবে। তাহলে এখানে দেখো, এখানে যদি আমি एग्जांपल দিই, যে মনে করো এটা 1 2 3 4 5 6, তাহলে বাকি ভুক্তিগুলা 0। তাহলে দেখো দেখি এখানে যদি আমি 0 বাদ দিয়ে বা ভুক্তিগুলা যদি কানেক্ট করি, এটা 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 4 5 6, তাহলে এইগুলাকে কানেক্ট করলে একটা ত্রিভুজ আকৃতি চলে আসছে না? এবং এই ত্রিভুজ আকৃতিটা কি নিচের দিকে আছে, অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এই দুটো ভালোমতো পড়ে নিবা, ত্রিভুজাকার ম্যাট্রিক্সের দুইটা প্রকারভেদ। এরপরে দেখো 10 নম্বর আমি প্রকারভেদটা দেখি। ওকে, 10 নম্বরে আছে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স, যেটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ বা তোমার বাংলাতেই লেখা থাকবে ট্রান্সপোজ আর কি, আর এটার বাংলাটা তোমার হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব বা প্রতিবিম্ব ম্যাট্রিক্স একই কথা আর কি, বিম্ব ম্যাট্রিক্স। তো এইটা কি টাইপের, এখানে হচ্ছে যেহেতু প্রতিবিম্ব বা বিম্ব বলতেছে, তো এটাকে তুমি এভাবে মনে রাখবা যে সারিকে কলাম বা কলামকে সারিতে পরিণত করলে যে টাইপের ম্যাট্রিক্স হয় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। তো একে প্রকাশ করা হয় এভাবে যে যদি কোনো ম্যাট্রিক্সটা থাকে, তাহলে ধরো ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলতে বোঝাই হয় এর
মাথায় হচ্ছে তুমি দিবা ছোট হাতের টি, আর এর উপরে বড় হাতের টি, অথবা এর উপরে কোন একটা প্রাইম। তাহলে এটা দিয়েই বোঝাচ্ছে তোমার এটা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? তো আমি যে কথাটা বললাম যে সারিকে কলামে অথবা কলামকে সারিতে পরিণত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে আমরা বলতেছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে একটা एग्जांपल তুমি দেখো, ধরো এ একটা ম্যাট্রিক্স, আমি एग्जांपल দিচ্ছি এখানে, মনে করো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? তা এটা তোমার কি, আচ্ছা 3/3 তো বলেছি, সমস্যা নেই। তো আমি এরপর আরেকটা एग्जांपल দিচ্ছি। এখন আমি বললাম এটা ট্রান্সপোজ করব, তাহলে কি এ এর উপর টি, বড় হাতের টি দাও বা ছোট হাতের টি দাও, তোমার ইচ্ছা। তাহলে আমি কি বলেছি, সারিকে কলাম অথবা কলামকে সারি, তোমার ইচ্ছা। তুমি যদি সারিগুলোকে কলাম করতে চাও তাহলে করো, সমস্যা নেই। এটা 1 2 3 সারিতে আছে, আমি এটাকে কলামে লিখব, অর্থাৎ 1 2 3। তারপরে এই 4 5 6 এটা দ্বিতীয় নম্বর সারিতে আছে, তাহলে দ্বিতীয় নম্বর কলামে লিখব 4 5 6। আর 7 8 9 এটা তৃতীয় নম্বর সারিতে আছে, এটা আমি তৃতীয় নম্বর কলামে লিখব, অর্থাৎ 7 8 9। তাহলে দেখো এটা পরস্পর চেঞ্জ হয়ে গেল না? এখানে 1 2 3 এখানে সারি বরাবর ছিল, এখানে কি চলে গেল, কলাম বরাবর চলে আসলো, ঠিক আছে? অর্থাৎ, এবং একটা জিনিস দেখো এখানে ভালোমতো বুঝতে পারবে না, এটার অর্ডার ছিল 3/3, এইটারও অর্ডার কিন্তু 3/3 হয়ে গেল, ঠিক আছে? এখানে কিন্তু অর্ডারের কোনো চেঞ্জ হলো না। কিন্তু এরপরে যদি एग्जांपलটা দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে চেঞ্জ হয় কিনা। ধরো আমি एग्जांपलটা এরকম দিয়ে দিচ্ছি এবার। এ একটা ম্যাট্রিক্স, মনে করো এটা 1 2 3 4 5 6। তাহলে এটার অর্ডার কত, অর্ডার বা পর্যায় বা ক্রম, এটা তো আমরা গতদিনই শিখে আসছি। এটা দুইটা সারি আর তিনটা কি কলাম, এবং বলেছিলাম প্রথমে সারি থাকবে তারপরে কলাম হবে। তাহলে তোমার 2/3 অর্ডার, দেখো দুইটা সারি তিনটা কলাম, 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এবার যদি আমি এটা ট্রান্সপোজ করি, ধরো এ আমি প্রাইম দিয়ে এবার প্রকাশ করলাম, যে কোনো একটা তোমার ইচ্ছা। তাহলে এ প্রাইম যদি বলি তাহলে কত আসবে, এই 1 2 3টা সারিতে আছে, কলামে দিয়ে দিই 1 2 3। 4 5 6টাও কলামে দিয়ে দিই 4 5 6। এবার বলো দেখি এটার অর্ডার কত হয়ে গেল, এটার অর্ডার কি হয়ে যাচ্ছে বলো দেখি। এটা হচ্ছে তিনটা সারি দুইটা কলাম, তাহলে এটা কি 3/2 অর্ডার হয়ে যাচ্ছে না? তাহলে দেখো আমি যেটা বলেছিলাম যে সারিকে কলামে অথবা কলামকে সারিতে পরিণত করতেছে, তাহলে যদি সারিকে কলাম, আগে ছিল সারি 2 কলাম ছিল 3, তাহলে এটা আমার চেঞ্জ হয়ে যাবে না? দেখো 3/2 চলে আসছে। অর্থাৎ যদি তোমার একটা ম্যাট্রিক্সের অর্ডার যত থাকে m/n যদি হয়, তাহলে তোমার তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা থাকবে তার অর্ডারটা উল্টায় যাবে আর কি, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে একটু সিম্বল দিয়ে লিখে দিচ্ছি যে এ ম্যাট্রিক্সটা যদি তোমার m/n অর্ডারের হয়, তাহলে তুমি অটো বলে দিতে পারবা যে এ ট্রান্সপোজের অর্ডারটা হবে n/n, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে থাকলে তোমার যে কোনো টাইপের এমসিকিউ তুমি বলে দিতে পারবা আর কি, ঠিক আছে? এবং আমরা নেক্সটে আরো এমসিকিউ গুলো দেখবো আর কি। তো এবারে দেখো 11 নম্বর প্রকারভেদটা। ওকে, 11 নম্বর প্রকারভেদে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? এইবারে দেখব প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম, বা এইটার ইংরেজিটা হচ্ছে তোমার সিমেট্রিক, এটার ইংরেজি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এই বাংলাগুলোকে একটু খণ্ডায়িত করবা, তাহলে তোমার বুঝতে খুবই সুবিধা হবে আর কি, ঠিক আছে? যেমন দেখো প্রতিসম, প্রতি মানে কি উভয়, আর সম মানে হচ্ছে সমান, অর্থাৎ উভয় দিকে সমান, তাকে বলা হচ্ছে তোমার প্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু এখানকার ক্ষেত্রে প্রধান কর্ণটা একটু ভালো মতো চেনা লাগবে, আমরা গতদিনই প্রধান কর্ণ চিনে আসছিলাম আর কি। তো এখানে দেখো যে আমি একটা ফার্স্টে আমি एग्जांपल দেখাবো, তারপরে তোমার হচ্ছে এটা আসল কথাটা বলবো আর কি, ঠিক আছে? এই একটা ম্যাট্রিক্স ধরো এরকম আছে 1 2 3, এটা মনে করো 4, এর পাশে আছে 4, এই জায়গায় আছে -1, এই জায়গায় আছে -1, এই জায়গায় আছে 9, এই জায়গায় আছে 9। তো প্রতিসম অর্থাৎ উভয় দিকেই সমান। এখন আমি বলে দিচ্ছি, ধরো এইটা তোমার আয়না, এটা হচ্ছে তোমার আয়না, অর্থাৎ প্রধান কর্ণটাকে আমি আয়না ধরে নিলাম। এখন উভয় দিকে সমান বলতে কি বুঝাচ্ছে দেখো দেখি, আয়নার এই পারে যারে যারে দেখতেছি ওই পারেও কি তারে যারে দেখতেছি?
এটা ভালো করে ভাবো। যেমন দেখো এই পারে আছে 4, তাহলে আয়নার উপরে কাকে দেখতেছি? নিশ্চয়ই 4। আবার এই পারে আছে -1, এবারে কাকে দেখতেছি? -1। এই পারে আছে 9, এবারে কাকে দেখতেছি? 9। তাহলে আয়নার এই পারে যাকে দেখতেছি ওই পারেও ঠিক সেম ভুক্তিগুলো আছে, তাহলে এটাকে বলা হচ্ছে তোমার প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এইভাবে তো আমরা হচ্ছে যে পরীক্ষার হলে বুঝাই দিতে পারবো না যে আসলে আয়নার এই পারে যারা দেখবো ওই পারে যদি তার প্রতিবিম্ব হয় তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। আসলে এটা না। এটা হচ্ছে কিরকম যে আমি যদি এটা ট্রান্সপোজ করি, ধরো এখানে যে আমার এ ম্যাট্রিক্সটা আছে, আমি যদি এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি তাহলে কি হয় দেখো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মনে করো আমি সারিগুলোকে কলামে নিব, তাহলে 1 4 -1 1 4 -1, দ্বিতীয় নম্বর সারিকে দ্বিতীয় নম্বর কলামে লিখব, 4 2 9, তৃতীয় নম্বর সারিকে তৃতীয় নম্বর কলামে, অর্থাৎ -1 9 আর হচ্ছে কত 3। দেখো দেখি এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কখনোই না। অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু আবার এ ফেরত আসলো না। তাহলে তুমি বলবা যে প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে তোমার কি হওয়া লাগবে, দেখো যে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ সারিকে কলাম বা কলামে সারিতে পরিণত করলে ম্যাট্রিক্সের আকারের কোনো ম্যাট্রিক্সের আকারেরও চেঞ্জ হবে না, ম্যাট্রিক্সে তোমার কি যতগুলো ভুক্তি আছে ভুক্তিগুলোও কি চেঞ্জ হবে না। অর্থাৎ এবং এটার আরেকটা শর্ত ছিল, এটারও শর্ত ছিল, এটাকে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগতো আর কি। ঠিক আছে? এটারও একটা শর্ত, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? আর এই যে 2 নম্বর শর্তটা যেটা বলতেছি, 2 নম্বর শর্ত হচ্ছে এই যে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কত হওয়া লাগবে? এ হওয়া লাগবে। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট শর্ত এখানে, যে তোমার প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক্স ম্যাট্রিক্স হতে গেলে ওকে বর্গ ম্যাট্রিক্স ফার্স্টে হওয়া লাগবে এবং ওর ট্রান্সপোজ বের করবা, ট্রান্সপোজ বের করলে ওই ম্যাট্রিক্সটা ফেরত আসবে, তাহলে এই টাইপের ম্যাট্রিক্সকে বলবা তোমার প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে? এবার এটার একটা উল্টা প্রতিসম ম্যাট্রিক্স আছে আর কি, অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে 12 নম্বরে আমরা বলে দিচ্ছি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বিপ্রতিসমর ইংরেজিটা হচ্ছে তোমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এটার আবার শর্ত একটু বাড়বে। তো একটা জিনিস তুমি বলো, বি প্রতিসম মানে কথাটা দিয়ে কি বোঝায় দিচ্ছে বলো দেখি? প্রতিসম মানে উভয় দিকেই সমান, কিন্তু বি বলার অর্থ কি? বিপরীত। মানে সমান হবে কিন্তু এইদিকে যা থাকবে ওইদিকে তার উল্টাটা থাকবে, অর্থাৎ নেগেটিভটা থাকবে আর কি। ঠিক আছে? বিপরীত বলতে এখানে নেগেটিভটাই বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো এইটার শর্তগুলো আমি পরে লিখতেছি। তো হ্যাঁ, এটা আমি আগে লিখে নিই শর্তগুলো কয়েকটা। যে প্রথম শর্ত হচ্ছে ওকে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, এটা তো আছেই। দ্বিতীয় শর্ত হচ্ছে এটার ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর 0 হবে, প্রধান কর্ণ বরাবর 0 হবে। এটা হচ্ছে তোমার একটা স্পেশাল শর্ত, এটা দিয়ে তোমার এমসিকিউ দেয় প্রচুর। প্রধান কর্ণ বরাবর 0 হবে। এরপরের শর্তটা হচ্ছে এই যে যেটা আগে দেখলাম যে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ হবে প্রতিসমর ক্ষেত্রে, এটা যেহেতু বিপরীত প্রতিসম তাই এটা আসবে তোমার এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a হবে। ঠিক আছে? তো এটার আমি এক্সাম্পলটা দেখি। আর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে ভাইয়া প্রধান কর্ণ বরাবর 0 কেন নিব? ওই ক্ষেত্রে তো আমরা 0 নিই নাই, ও ক্ষেত্রে 0 আসতে পারতো আবার 0 নাও আসতে পারতো আর কি। ঠিক আছে? তো এখানে আমি একটা एग्जांपल আগে দিই, আগে নরমাল एग्जांपलটা দিয়ে তারপর আমি হচ্ছে বুঝাই দিচ্ছি। যদি আগের एग्जांपलটা নিতাম যে ধরো 1 2 3, এটা মনে করো 4, এদিকে দিলাম -4, এটা মনে করো 9, এদিকে দিলাম -9, এটা মনে করো -1, এদিকে দিলাম 1। সাপোজ এটাই যদি আমি বলি তাহলে এটা ট্রান্সপোজ করো দেখি আগে, এ ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ করলে কি হবে? 1 -4 -9, তারপর 4 2 1, মানে সারিগুলোকে কলামে লিখতেছি, 9 -1 3। তাহলে দেখো দেখি এটা কি তোমার আগের ম্যাট্রিক্সটা ফেরত আসছে? ফেরত আসে না, এখানে ছিল 4 9, এখানে -4 -9, অর্থাৎ সবগুলা কি নেগেটিভ নেগেটিভ চলে আসছে না? তাহলে তুমি যদি এখন এখান থেকে মাইনাসও কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে কি আসবে বলো দেখি? এটা আসবে -1 4 9, এটা আসবে -4 -2 -1, এটা আসবে -9 1 আর কত -3। এই জায়গাতে যে ঝামেলাটা হলো তোমার, এইটাও কি এ সমান আসলো? দেখো তো এখানে কত 4 9 4 9 -1, এতটুকু টার্ম আর এতটুকু টার্ম ঠিক আছে, বাট এই যে প্রধান কর্ণটা কি সেম আসছে? এখানে 1 2 3, এই জায়গাতে কি চলে আসছে? এখানে কি নেগেটিভ 1 2 3 না? তাহলে তো এটাকে আমি লিখতে পারবো না যে এ। অর্থাৎ এই কারণে আমি বলে দিয়েছি যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে? 0 হবে, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর
ভুক্তিগুলো আর কি এখানে লিখে দিতে পারো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হবে। তাহলে শূন্য কেন করতেছিলাম এবার ক্লিয়ার হয়েছে? আমি যদি এবার জিরো করে দিতাম এখানে 0 0 0, তাহলে এখানে প্লাস 0 মানেও 0, মাইনাস 0 মানেও তো 0, তাহলে তো আমার ঘুরে ফিরে আগের ম্যাট্রিক্সটা ফেরত আসতো। ঠিক আছে? অর্থাৎ আমি যদি এই জায়গাটা এখন চেঞ্জ করে দিই, চেঞ্জ করে যদি আমি এটা বসাই যে দেখো এটাতে 0 0 0 0 0 0, তাহলে এখানে কর্ণ বরাবর ধরো 0 0ই থাকবে, 0 0 0। দেন কি হয়ে যাচ্ছে দেখো, এখন মাইনাস যদি কমন নাও তাহলে মাইনাস 0 আর প্লাস 0 তে একই কথা, তাহলে এই বরাবর হয়ে যাবে 0 0 0। তাহলে দেখো দেখি এইটা আর এইটা কি আগের ম্যাট্রিক্সটা ফেরত চলে আসছে না? তাহলে তুমি এখানে লিখতে পারবে হচ্ছে মাইনাস এ, অর্থাৎ দেখতে পাচ্ছি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস এ। এটাই তোমার হচ্ছে স্কিউ সিমেট্রিক বা বিপরীতসম ম্যাট্রিক্স। তো এই টাইপেরই এক মানে বেশ কিছু এমসিকিউ আসছে ভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল, ওটা আমি একটু দেখাই দিচ্ছিলাম। দেখো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা এভাবে দিয়েছে, ডিউতে আসছে এভাবে যে এ একটা ম্যাট্রিক্স বলা আছে যে ধরো এ বি সি, আর এই জায়গাতে দেওয়া আছে মনে করো 1 -1। ঢাকা ইউনিভার্সিটি একদম এক্স্যাক্টলি আমার এই সংখ্যাগুলো নাও মিলতে পারে, ঠিক আছে? তো এই টাইপের আর কি এমসিকিউটা দিয়েছিল যে তোমার 1 এর বিপরীত এখানে -1 দেওয়া আছে, এই জায়গাতে মনে করো -4, এই পাশে 4, এই জায়গায় মনে করো সাপোজ 9, এই জায়গায় -9। তাহলে দেখো দেখি যে তোমার এখানে বলা আছে যে a ইজ ইকুয়াল টু এত এত ম্যাট্রিক্সটি বিপরীতসম ম্যাট্রিক্স হলে a b c এর মান কত? কোশ্চেন ক্লিয়ার হয়েছে? এখানে বলা আছে a ম্যাট্রিক্সটি বিপরীতসম ম্যাট্রিক্স হলে a b c এর মান কত। এটা কিন্তু খুব ইজি কোশ্চেন, কিন্তু পরীক্ষার হলে এটাও তোমার দেয় না। অর্থাৎ যদি ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো ইউনিভার্সিটিতে থাকে, তোমার এই ইংরেজিটা দিয়ে দেয়, এটা কিন্তু অনেকে পড়ে আসে না। অনেকে শুধু বিপরীতসম ম্যাট্রিক্স কাকে বলে এটা আমরা জানি, কিন্তু আসলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অর্থ হচ্ছে বিপরীতসম, এটা কিন্তু অনেকে জানি না। তখন যদি কোশ্চেনে থাকে যে এই ম্যাট্রিক্সটি যদি তোমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে a b c এর মান কত, অনেকে স্কিউ সিমেট্রিকেরই অর্থ জানে না, তাহলে তোমার এখানে মান বের করতে পারবে না। তখন অর্ধেকের বেশি স্টুডেন্ট এই একটা কোশ্চেন দিয়ে ছাঁটাই হয়ে যাবে। ঠিক আছে? ওই কারণে এই ম্যাট্রিক্সের প্রকারভেদে যেগুলো ইংরেজিগুলো বলে দিচ্ছি, এই ইংরেজিগুলো খুব ভালো মতো মনে রাখবে আর কি। ঠিক আছে? তাহলে বলো দেখি, আমরা তো বুঝতে পারতেছি এটাকে আসলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হবে? যদি ABC এর মানটা কি হয়, 0 হয়। আমরা তো তাই বলে আসছিলাম যে প্রথম শর্ত বর্গ হওয়া লাগবে, সেকেন্ড শর্ত কি হওয়া লাগবে, কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 হবে। তাহলে তুমি এখানে অ্যানসার বলে দিতে পারবা যে A এর মান 0, B এর মান 0, C এর মান 0, অর্থাৎ প্রত্যেকটারই মান 0। এটা তোমার অ্যানসার। তাহলে এরকম কনসেপ্টগুলো যদি তোমার আগে থেকে ক্লিয়ার থাকে, তাহলে ভার্সিটিতে তুমি গিয়ে ভার্সিটি তো আটকাবা না, একাডেমিকে তো আটকাবা না। ঠিক আছে? ওকে, তাহলে আমার বিপরীতসম ম্যাট্রিক্স পর্যন্ত হয়ে গেল। এবার দেখো 13 নম্বর। ম্যাট্রিক্সটা বলতেছে সাব ম্যাট্রিক্স বা উপ ম্যাট্রিক্স। সাবের কথার অর্থ তোমরা আগে থেকেই জানো যে তোমার উপ ম্যাট্রিক্স, বা এটার ইংরেজিটা হচ্ছে সাব ম্যাট্রিক্স। তো সাব কথাটার অর্থ কি? ধরো তোমার কাছে পুরা জিনিস আছে, অনেকগুলো জিনিস আছে, ওখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়ে নিলাম। তাহলে আমি কি বলবো যে ধরো আমার এখানে কথা 50টা মার্কার আছে, আর আমি 50টা মার্কার থেকে আমি 3টা মার্কার নিয়ে নিলাম। তাহলে আমি কি বলতে পারি যে এই 3টা মার্কারের সেট ওই 50টা মার্কারের সেটের কি একটা সাবসেট না? অর্থাৎ সাবসেটের কাহিনী থেকে তুমি সাব ম্যাট্রিক্সটা ভালো মতো বুঝতে পারবা। তো এখানে আমি একটা एग्जांपल দিই যে ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, মনে করো 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কাহিনীটা হয় যে তুমি এই ম্যাট্রিক্সের যে কোনো একটা ভুক্তি তুমি নাও। ধরো আমি এই 1 ভুক্তিটি নিলাম, তো বলতেছে যে এর লম্ব বরাবর যদি আমি কেটে দিই, এই বরাবর আর এই বরাবর কি লম্ব বরাবর কেটে দিলাম, কেটে দিলে থাকে কত 5 6 8 9। যদি একে আমি আরেকটা ম্যাট্রিক্স দিই, মনে করো বি ম্যাট্রিক্স, ঠিক আছে? অর্থাৎ এ ম্যাট্রিক্স ছিল এটা, আমি যে কোনো একটা ভুক্তি বরাবর লম্ব বরাবর কেটে দিলাম, কেটে দিয়ে বাকি ভুক্তিগুলোকে নিয়ে আমি একটা মনে করো ম্যাট্রিক্স বানালাম আর কি। ঠিক আছে? তাহলে এই বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে যে কথাটা বলবো যে তোমার বি কে এর সাব ম্যাট্রিক্স বলে।
ক্লিয়ার? তাহলে তোমার এই টাইপের, এটা খুব ইজি আর কি। যে কোনো মানে তুমি এখন যদি 5 নিতে, তাহলে 5 এর লম্ব বরাবর কেটে দাও, তাহলে হয় 1 3 7 9। তাহলে 1 3 7 9 নিয়ে যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে ওই ম্যাট্রিক্সকে পুরো ম্যাট্রিক্সে সাব ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে? তাহলে 13 নম্বরে চলে গেল। আমাকে মোটামুটি সব মিলায়ে ধরো 20টা থেকে 21টা মতো প্রকারভেদ দেখতে হইতে পারে। তাহলে 14 নম্বর আর কি ইয়েটা দেখো। আজকে এটা দেখবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, এটার ইংরেজিটা তোমার আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স আর কি। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? তো সমঘাতী, এটারও তুমি বাংলা কথাটাকে একটু ভাঙাও। সম মানে কি? সমান, আর ঘাত মানে কি? পাওয়ার। তাহলে পাওয়ারটা সমান হয়ে যাবে, এরকমই তো মনে হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা পড়ার জন্য আমাদের গুণ শিখা লাগবে ম্যাট্রিক্সের। তো আপাতত তোমাদের তো গুণ এখনো শেখানো হয় নাই, তো আমি এখানে একটু দেখাই দিব, যতটুকু বুঝতে পারো পারবা, না হলে নেক্সট লেকচারে যখন গুণ বলে দেবো ওই লেকচারটাতে খুব ভালো মতো আর কি বুঝতে পারবা। তো আমি জাস্ট এই কথাটা বলে রাখি যে সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞাটাই হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারাই যদি গুণ দিই, অর্থাৎ a ইনটু a যদি করা হয়, মানে কি a স্কয়ার। a স্কয়ার করা মানে তো a ইনটু a করা, তাই তো? অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা। তো a স্কয়ার করার ফলে যদি আগের ম্যাট্রিক্সটা ফেরত আসে, অর্থাৎ a যদি ফেরত আসে, তাহলে তুমি বলবা যে a স্কয়ার ইজ ইকুয়াল টু a যেটা আসলো, তাহলে a কে বলবা তোমার সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে এটা তোমার একটা एग्जांपल দেখাই। एग्जांपलটা হচ্ছে যদি তোমার এই ম্যাট্রিক্সটা এরকম হয়, মনে করো 1 0 0 1, এটা হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স। তাহলে যদি আমি a ইনটু a করি, অর্থাৎ a স্কয়ার করব, a স্কয়ার করার অর্থ হচ্ছে a ইনটু a, মানে 1 0 0 1, এটার সাথে গুণ করব 1 0 0 1। তাহলে একটা জিনিস দেখো, গুণ করার অর্থ হচ্ছে, আসলে তোমরা এখন হয়তোবা অনেকেই ক্লিয়ারলি নাও বুঝতে পারো। আমি আপাতত বললাম যে গুণ এভাবে করে। প্রথম মানে আমরা যে ভুক্তিগুলো জানি, ধরো এটার গুণ করলে 2/2 অর্ডারই আসবে, যেহেতু 2/2 অর্ডারের সাথে 2/2 অর্ডারই গুণ করতেছি। 2/2 আসলে তোমার ভুক্তিগুলো এরকম না যে a11 a12 a21 a22 এরকম ভুক্তিগুলো আসছে না, অর্থাৎ 2/2 অর্ডার। তো এটার যে গুণফলটা আসবে এরকমই। তো তাহলে a11 বলতে বোঝাচ্ছে, তুমি এভাবে আপাতত বুঝো যে প্রথম সারির, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ, অর্থাৎ এটার সাথে এটার গুণ করে যোগফল করা লাগবে। এটা আপাতত বুঝো, তাহলে হবে। তার গুণ করে যোগ করে দেখি, এখানে কত? 1 1 কে 1 প্লাস হচ্ছে 0 আর 0 গুণ করলে 0, তাহলে a11 চলে আসলো। তারপর a12 মানে কি? a12 হচ্ছে প্রথম সারির সাথে, যেহেতু প্রথমে 1 আছে, দ্বিতীয় কলাম, অর্থাৎ প্রথমটার প্রথম সারির সাথে দ্বিতীয়টার দ্বিতীয় কলাম গুণ। তাহলে কি হবে? 1 এর সাথে 0 এর গুণ করলে কত হয়? 0। আবার 0 এর সাথে 1 এর গুণ করলে কত হয়? 0। তাহলে আমি দুটো পেয়ে গেলাম ভুক্তি, আরো দুটো দরকার, 2 1। তাহলে প্রথমটার দ্বিতীয় সারির সাথে পরেরটার প্রথম কলাম গুণ। তাহলে কি হচ্ছে? 0 এর সাথে 1 গুণ করলে কত? 0, প্লাস 1 এর সাথে 0 গুণ করলেও 0। আবার পরেরটার ক্ষেত্রে তাহলে এটার সাথে এটার গুণ, তাহলে 0 এর সাথে 0 গুণ করলে 0, প্লাস 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1। তাহলে এখানে কি ফেরত আসছে বলো দেখি? এখানে ফেরত আসছে তোমার 1 0 0 1। এটা মানে কি? এটা মানে তো আবার a চলে আসলো। তাহলে কি তুমি বলতে পারলা না যে দেখো a স্কয়ার ইজ ইকুয়াল টু কত চলে আসছে? a চলে আসছে। তো আমি তাই বললাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারাই যদি গুণ করা হয়, অর্থাৎ a স্কয়ার করা হয়, a স্কয়ার করার ফলে যদি আবার এটাই ফেরত আসে, তাহলে তুমি a কে বলবা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? ওকে। এরপরে গুণটা যদি ভালোমতো জেনে যাও, তাহলে এটা কনসেপ্টটা খুবই ইজি। আরো एग्जांपल দিয়ে বোঝানো যায় তো আর কি। গুণটা ভালোমতো শিখো, নেক্সটে তোমরা বুঝবা। তোমার 15 নম্বর এটা দেখো, এটা আছে তোমার এই টাইপেরই, সমঘাতী টাইপেরই। এটা আরেকটা আছে, সেটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স, বা এইটার ইংরেজিটা হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এখানে একটা জিনিস চিন্তা করো যে ইনভলিউটরি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে দেখলাম সমঘাতী, অর্থাৎ ঘাতটাই সমান হয়ে যাচ্ছিল এরকম মনে হচ্ছে, তাই তো? অর্থাৎ a স্কয়ার ইজ ইকুয়াল টু a। বাট এটার ক্ষেত্রে দেখতেছি অভেদঘাতী, মানে ঘাতটা করে, অর্থাৎ ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করে ফেরত আসবে আমার অভেদক। অভেদ আসছে না? অভেদক মানে কি? i যেটা, অর্থাৎ এইটার এটা আসছে কনসেপ্টটা যে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত ফেরত আসবে? i ফেরত আসবে।
ঠিক আছে? তাহলে এটার একটা এক্সাম্পল দেখলে খুব ভালো মতো বুঝতে পারবা যে তাহলে এটা অভেদঘাতী হচ্ছে কিনা। এটার একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পলটা মনে করো আছে 2 3 -1 -2 a is equal to 2 3 -1 আর -2, এটা মনে করো এক্সাম্পল। ঠিক আছে? তো এটাকে আমাকে কি করা লাগবে, a স্কয়ার করা লাগবে, অর্থাৎ a ইনটু a করা লাগবে। তাহলে a স্কয়ার করো দেখি। a স্কয়ার করলে a ইনটু a মানে ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সটাই গুণ 2 3 -1 -2, এটার সাথে হচ্ছে গুণ 2 3 -1 -2। তাহলে দেখো দেখি আমার কি করা লাগবে, এইটার প্রথমটার সাথে এটার প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ। তাহলে একবার আমি বলছি 2 2 4 -3, আচ্ছা আগে লিখি 4 -3, তারপর এটার সাথে এটার গুণ, তাহলে 3 2 6 6 আর 3 2 6 -6। আবার এখানে হচ্ছে -2 আর মাইনাসে মাইনাসে +2। এগুলো খুব সেনসিটিভ আর কি, তোমরা যখন করবা তখন বুঝতেই পারবা। এটা হচ্ছে -3 আর মাইনাসে মাইনাসে +4। তাহলে এটা দেখো দেখি এটার মানটা কত আসতেছে। এটার মান আসবে তোমার হচ্ছে 1 0 0 1। তাহলে এটা কি ফেরত আসছে, এটা তো একটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে কি পাইলাম দেখো, a স্কয়ার করলাম অর্থাৎ ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করলাম, গুণ করে কত চলে আসছে i, অর্থাৎ অভেদক। আমি তো তাই বলছি অভেদঘাতের ক্ষেত্রে হচ্ছে ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে i ফেরত আসবে। তাহলে তো i ফেরত চলে আসছে। তাহলে তুমি বলবা এই হচ্ছে তোমার একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? তো আজকে আরো একটা দেখি, সেটা হচ্ছে অভেদঘাতী তো গেল, এরপরে আছে আরেকটা এই ঘাতী টাইপেরই, সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে 16 নম্বর শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স এই কনসেপ্টটা বা নীলপোটেন্ট বলা হয়। নীল মানে কি জিরো, নীল বা জিরো একই কথা আর কি। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে নীলপোটেন্ট, নীলপোটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এই এটা থেকে আমরা কি বুঝতে পারতেছি বলো দেখি, ঘাতী যেহেতু পড়লাম এর আগে, সমঘাতীতে ওইটাই ফেরত আসছিল, অভেদঘাতীতে অভেদক ফেরত আসছে, তাহলে শূন্যঘাতীতে কত ফেরত আসা উচিত, নিশ্চয়ই শূন্য ম্যাট্রিক্স ফেরত আসা উচিত। তো এখানে একটা কাহিনী আছে, সব বইয়ে এই কনসেপ্টটা খুব ভালো মতো মানে যেটা আর কি এমসিকিউতে দেয় তোমার ভার্সিটিতে, ওখানে একটা শর্ত চাই, এই শর্তটা সব বই ভালো মতো দেওয়া নাই। তো আমি এখানে বলে দিচ্ছি যে তুমি এই জিনিসটা মনে রাখবা যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় মানে স্কয়ার করা হয়, তাহলে তোমার এটা আসছে কত, জিরো আসবে। তো জিরোর নিচে আমি টান কেন, যে ভেক্টর আর ম্যাট্রিক্স তো একই কথা আর কি, ওই কারণে হচ্ছে যে এটা ভেক্টর আকারে প্রকাশ করলাম। তো এই স্কয়ার ইজ ইকুয়াল টু যদি জিরো আসে, তাহলে তুমি এটাকে বলবা কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। কিন্তু আসলে এই কথাটা পুরোটা একদম আমি সঠিক বলবো না। কেন বলবো না, কারণ দেখো এই স্কয়ার করে আমি জিরো পাইলাম, কিন্তু এ কি জিরো ম্যাট্রিক্স ছিল, কখনোই না। এ তো জিরো ম্যাট্রিক্স ছিল না, অর্থাৎ এ জিরো ম্যাট্রিক্স ছিল না, কিন্তু এ ইনটু এ করার পরে জিরো ম্যাট্রিক্স পাইলাম, তাই তো? তো এখানে তোমার বলা উচিত যে এটা ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, কিন্তু এর আগের ম্যাট্রিক্স মানে 2 - 1 অর্থাৎ এ যদি জিরো ম্যাট্রিক্স না হয়, তাহলে তুমি বলবে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ এই কথাটাকে আমি এভাবে বলি। তো আরেকটা জিনিস তুমি বলো যে a স্কয়ার করলাম, এটা জিরো, এখন যদি a কিউব করতাম, তো আগেরটা তো ধরো যদি জিরো থাকে তাহলে a কিউবে এসেও জিরো হবে, a3 তে জিরো, a টু দি পাওয়ার 4 জিরো, a টু দি পাওয়ার 5 জিরো, এভাবে চলতে চলতে কি a টু দি পাওয়ার n সংখ্যক কি জিরোই আসবে। কিন্তু তাহলে কি আমি বলে দিব যে হচ্ছে যে এই প্রত্যেকটার ক্ষেত্রে a হচ্ছে তোমার শূন্যঘাতী ম্যাট্রিক্স? না, এখানে একটা কথা আছে, এটা মনে রাখবা ভালোভাবে, যে a টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু যদি তোমার জিরো ম্যাট্রিক্স হয়, অর্থাৎ a টু দি পাওয়ার k বলতে k এর মান যে কোনো কিছু হতে পারে 1 2 3 4, অর্থাৎ k হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার আর কি। ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু 0, যদিও 1 হবে না, কারণ হচ্ছে যে আমরা তো তাই নিব যে 1 এর পরে আর কি 2 বা 3 বা 4 থেকে আমরা দেখব আর কি। তো a টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু 0, কিন্তু অর্থাৎ এখানে সাইড নোটে দিয়ে দিব যে a টু দি পাওয়ার k - 1 যেন 0 না হয়, তাহলে তুমি বলবা যে a হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ সেটা কত পাওয়ারের জন্য শূন্যঘাতী ম্যাট্রিক্স, এই যে a টু দি পাওয়ার k - 1 এ গিয়ে তোমার কি আসছিল, এটা 0 ছিল না, তাহলে তুমি বলবা যে এটা 2 ঘাত, অর্থাৎ এটা যেমন 2 ঘাতের শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে? অর্থাৎ 2 ঘাতের শূন্য ম্যাট্রিক্স, কিন্তু a টু দি পাওয়ার 2 - 1 মানে a কিন্তু তোমার 0 ছিল না, a কিন্তু 0 ছিল না, তাই আমি বললাম যে a স্কয়ার করার ফলে 0 আসলো, তাহলে এটাকে বলতেছি আমি 2 ঘাতের শূন্য ম্যাট্রিক্স। তাহলে একে আমি k ঘাতের শূন্য ম্যাট্রিক্স কখন বলবো, যদি তোমার k - 1 টা 0 না হয়। ঠিক আছে? অর্থাৎ যদি এরকম হয় যে ধরো a টু দি পাওয়ার 9 এ গিয়ে আমি 0 পাইলাম,
কিন্তু a টু দি পাওয়ার 8 কিন্তু 0 ছিল না, ঠিক আছে? তাহলে তুমি এটা বলবা যে 9 ঘাতের কি শূন্য ম্যাট্রিক্স। এই কিন্তু এখন 10 ঘাতের বলতে পারবো না, যদি a টু দি পাওয়ার 9 এখন 0 হয়, a টু দি পাওয়ার 8 ও 0 হয়, তাহলে কি তুমি বলবে যে এটা a টু দি পাওয়ার 9 এ 0 পেয়ে গেলাম, তাহলে তোমার হচ্ছে যেটা 9 ঘাতি না। অর্থাৎ তোমার যত ঘাতের বলবা তার আগেরটা যাতে তোমার কি না হয়, 0 ম্যাট্রিক্স না হয়। এইটা খুব ভালো মতো খেয়াল রাখবা, তাহলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আর একটা বলে আমি শেষ করব আর কি। 17 নম্বর আর একটা দেখো, এটা আছে হচ্ছে, এটা যদিও অনেক বইয়ে পাবা না, আবার কিছু কিছু বই আছে, এটা তোমার এমসিকিউ তে দেয়। সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। এটাকে লম্ব বা উলম্ব একই কথা, আর এটার ইংরেজিটা হচ্ছে তোমার অর্থগোনাল, অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? তো অর্থগোনাল ম্যাট্রিক্সটা কি এটা একটু দেখো। অর্থগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা গুণ করা হয়, ট্রান্সপোজ মানে আমি আগে পড়ে আসছি সারিকে কলাম বা কলামকে সারিতে পরিণত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে গুণ করলে যদি গুণফলটা আই মানে কি অভেদক, অভেদক ম্যাট্রিক্স অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি চলে আসে, তাহলে তুমি একে বলবা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? তো তোমরা যখন গুণ শিখবা তখন এটা আর একটা কনসেপ্ট ক্লিয়ার হবে আর কি। তো আজকে এখান পর্যন্তই। নেক্সটের কি যে কোনো ইয়েতে তোমাদের হচ্ছে ধরো আরো যদি দুই একটা প্রকারভেদ থাকে সেগুলো দেখাবো, এবং আরো কিছু আর কি থিওরিগুলো আছে, থিওরি দেখায় তারপরে টাইপ ভিত্তিক ম্যাথ শুরু করবো। আজকে এখান পর্যন্তই।